হোয়াটসঅ্যাপ গাইজ, আজকে আমরা সুপারস্টার রজনীকান্তের কুলি সিনেমার এক্সপ্লেইন দেখতে যাচ্ছি। সিনেমায় দেখব নায়কের প্রিয় বন্ধুর শেষকৃত্যে এসে জানতে পারে তার বন্ধুর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, তাকে খুন করা হয়েছে। তাই খুনের রহস্য বের করতে সিন্ডিকেটের মধ্যে সে ঢুকে পড়ে, যেখানে ধীরে ধীরে প্রকাশ পায় বন্ধুর খুনের পেছনের কাহিনী। তাকে কেন খুন করা হলো আর কেই বা খুন করল তা জানতে এক্সপ্লেইনটা শেষ পর্যন্ত দেখতে হবে। সিনেমার শুরুতেই এক পুলিশ ইনফরমারের থেকে আমরা জানতে পারি কিংপিন লজিস্টিক্সের ব্যাপারে। এই কোম্পানি পোর্টে এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে, তাই এই কোম্পানিতে অনেকেই কুলি হিসাবে কাজ করে। প্রত্যেক কুলিকে নির্দিষ্ট নিয়মকানুনের মধ্য দিয়ে চলতে হয়, কারণ এখানে গোল্ড থেকে শুরু করে অনেক দামি জিনিস স্মাগলিং হয়। সবচেয়ে বেশি স্মাগলিং হয় ঘড়ি, যেটার দাম অনেক বেশি। ইনফরমার আরও জানায় এই লজিস্টিক্স দেখাশোনা করে সাইমন নামের একজন, কিন্তু তার সম্পর্কে বেশি কিছু জানি না। তবে শুনেছি সে একজন কাস্টমস অফিসার, তাছাড়া অন্য কোনো ব্যাপার স্যাপারও আছে। ইনফরমারকে তখন পুলিশ অফিসার বলে, এসব অনেক কিছুই জানি। 8 বছর আগে এক ইনফরমার এখানে ঢুকেছিল, তার থেকে কিছু কিছু শুনেছি, কিন্তু তাকে আর ট্রেস করা যাচ্ছে না। ইনফরমার এবার দয়াল নামে একজনের কথা বলে। এই দয়াল পুরো লজিস্টিক্স দেখে থাকে, মানুষ মারা তার যেন নিত্যদিনের কাজ, এমনকি কোনো ঝামেলা হলে সেই সব কিছু হ্যান্ডেল করে। এসব বলে ইনফরমার জানায় আজ 1 বছর ধরে ফ্যামিলির মুখ দেখেনি, যদি এবার যেতে দিতেন। অফিসার জানায় ঠিক আছে। এইটা শুনে খুশি হয় ইনফরমার। এর মধ্যে দয়ালের কাছে খবর আসে এখানে একজন পুলিশের ইনফরমার আছে। দয়াল তখন সব কুলির সামনে এসে কুলি নম্বর 137কে ডাকে। 137 নম্বর কুলিটাই হচ্ছে ইনফরমার। সে সামনে চলে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। দয়াল কোনো কথা না বলে ইনফরমারের ফ্যামিলিকে ফোন দিয়ে বলে, তুই কি সব স্বীকার করবি নাকি তোর ফ্যামিলিকে মারব? ইনফরমার বলে, এটা আমার ফ্যামিলি নয়। দয়াল তখন ইনফরমারের ফ্যামিলিকে মারার নির্দেশ দেয়। তাই এবার ফ্যামিলিকে বাঁচাতে মিনতি করে, তবে কোনো লাভ হয় না। দয়ালের লোকজন ইনফরমারের ওয়াইফ এবং বাচ্চাকে মেরে ফেলে, যেটা ফোনে শুনে ইনফরমার শুনে রেগে যায় দয়ালের উপর। দয়াল তখন বলে, এই যে আসল পুলিশি কারবার চলে এসেছে। এইটা বলে ইনফরমারকে অন্যের হাতে তুলে দিয়ে মাইক হাতে নিয়ে কন্টেনারের উপর উঠতে থাকে দয়াল। এদিকে ইনফরমারের সামনে নিয়ে আসে এক ক্রেন। দয়াল কন্টেনারের উপর উঠে ইনফরমারকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেয়। তখন সবার সামনেই ক্রেনের শিকল পেঁচিয়ে ফাঁসিতে ঝোলানো হয় ইনফরমারকে, যা দেখে অন্য ইনফরমাররা ভয় পেয়ে যায়। দয়াল এবার অ্যানাউন্সমেন্ট করে, জানায় এখানে কুলির ছদ্মবেশে অনেক ইনফরমার আছে, সবার মৃত্যু এভাবেই হবে, আর যে ইনফরমারের খোঁজ দেবে সে পাবে 2 কোটি টাকা। সিন শিফট করে অন্য শহরের দেবা ম্যানশন দেখানো হয়, যেখানে 3 স্টুডেন্ট আসে থাকার জন্য। তাদেরকে দেবা ম্যানশনের ম্যানেজার জানিয়ে দেয় থাকার রুলস, যে রুলসে থাকে যে সেখানে কোনো ড্রিঙ্কস করা যাবে না। 3 স্টুডেন্টকে একটা টেলিফোন দেখিয়ে দিয়ে বলা হয় এটাতে ভুলেও হাত দেবেন না, এটা বড় ভাইয়ের। সেদিন আবার দেবা ম্যানশন ডে, তাই যারা ম্যানশনে থাকে তারা ড্রিঙ্কস করতে চেয়ে বড় ভাই দেবার কাছে যায়, কিন্তু ড্রিঙ্কস করার কথা বলার সাহস পায় না, কারণ বড় ভাই পছন্দ করে না। তবে দেবা নিচ থেকেই অনুমতি দেয়। সবাই নিচে গিয়ে আনন্দ উৎসব করে। এর মধ্যে একজন দেবাকে জানায় তার প্রাণপ্রিয় বন্ধু রাজশেখর মারা গিয়েছে, যেটা কিনা স্ট্রোক করে। দেবা তার ম্যানেজারকে নিয়ে রাজশেখরের শেষকৃত্য অনুষ্ঠানে যায়, কিন্তু রাজশেখর শেষকৃত্য অনুষ্ঠানে দেবা আসলে সেটা পছন্দ করে না রাজশেখরের মেয়ে প্রীতি। এমনকি দেবা যে ফুলটা দেয় প্রীতি সেইটা ফেলে দেয়, যেটা দেখে কষ্ট পায় দেবা, কিন্তু তবুও চলে যায় না। সব কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেখানেই দূর থেকে সব দেখে। সেই সময় বাবাকে হারিয়ে ভেঙে পড়ে প্রীতি এবং তার বোন। সেই সময় একজনের কাছ থেকে দেবা শুনতে পায় আরও কয়জনের যে এভাবে প্রাণ যাবে কে জানে। ব্যাপারটা খটকা লাগে দেবার। তাই রাজশেখর লাস্ট কোথায় কাজ করেছে তার খবর নিতে যায়, কিন্তু সঠিক তথ্য পায় না। এরপর রাজশেখরের পোস্টমর্টেম রিপোর্টও নেয় দেবার। সিন শিফট করে তখন দেখানো হয় দয়ালকে। তাকে কেউ একজন ফোন করে বলে হুটহাট খুন করা যাবে না, এতে বিপদ আসতে পারে। এদিকে প্রীতি তার বোনকে ক্লাস ফি দিলে জানতে পারে অন্য কেউ দিয়ে দিয়েছে। প্রীতি বুঝতে পারে কে দিয়েছে, তাই দেবার কাছে এসে রাগ দেখায়। সেই সময় দেবার ম্যানেজার জানায় টাকাটা আমি দিয়েছি, ওইটা তোমার বাবার। পরের দিন প্রীতি এক জায়গায় যাওয়ার জন্য বের হলে দেবাও সেখানে চলে আসে। প্রীতি তখন জিজ্ঞেস করে আপনি কি সবসময় পিছু নেবেন? জানায় হ্যাঁ। তারপর প্রীতিকে তার বাবার পোস্টমর্টেম রিপোর্ট বের করতে বলে। প্রীতি তার কাছে থাকা পোস্টমর্টেম রিপোর্ট বের করে। অন্যদিকে দেভা যেটা কালেক্ট করেছে সেটাও দেখায়। দেখা যায় দুইটাই 2 রকম। তাই দেভা প্রীতিকে বলে তোমার বাবা স্ট্রোকে মারা যায়নি, তাকে মার্ডার করা হয়েছে। যে মার্ডার করেছে সে তোমাদের উপরও আক্রমণ করতে পারে। তোমাদের ফ্যামিলিতে শুধু মেয়ে, তাই প্রোটেক্ট করার জন্য আমি আছি। প্রীতি তখন কিছুটা রাগান্বিত অবস্থায় বলে তাহলে কি আপনি এখন আমার বাবার হত্যাকারীকে মারতে চাচ্ছেন? আমাদের জীবনকে কঠিন করে তুলতে যাবেন না, আরও বিপদ আসবে। আমাদেরকে আমাদেরটা বুঝতে দেন, আপনি পারলে চলে যান। দেভা তখন বলে হ্যাঁ, আমি রাজশেখরের হত্যাকারীর সাথে লড়াই করব, কারণ সে আমার প্রাণপ্রিয় বন্ধু ছিল। দেভা এবার আসে ওই লোকটির কাছে যে বলেছিল আরও যে কত মৃত্যু দেখতে হবে। তার কাছে এসে দেভা রাজশেখর
রাজশেখরের মৃত্যুর ব্যাপারটা জানতে চাইলে লোকটি মাতাল অবস্থায় একটা জায়গায় নিয়ে এসে এক মেশিন দেখিয়ে বলে এটাই রাজশেখরের সবকিছু ছিল। ওই জায়গায় রাজশেখর অনেক পার্ট সংগ্রহ করে মোবাইল ক্রিমেটর বানিয়েছিল। এই মোবাইল ক্রিমেটরের মাধ্যমে মুহূর্তে কোনো কিছু পাউডারে পরিণত করা যেত। 5 বছর আগে রাজশেখর তার এই স্বপ্নের প্রজেক্ট সরকারের সামনে উপস্থাপন করে। সেখানে সে বলে এই মোবাইল ক্রিমেটর দিয়ে মৃত জীবজন্তুকে খুব সহজেই ভ্যানিশ করা যাবে, এতে পরিবেশ ঠিক থাকবে। কিন্তু সরকারি লোকজন জানায় এই মেশিনের অপব্যবহারও মানুষ করতে পারে, তাই অ্যাপ্রুভাল দেয় না। লোকটি দেভাকে আরও জানায় সেই সময় সাইমন নামের এক সিন্ডিকেটের অনেক শত্রু বেড়ে যায়। এক রাতে সে 22 জনকে মারে। সেই লাশগুলো গুম করতে তার কাছে কেউ একজন রাজশেখরের মেশিনের কথা বলে। রাজশেখর আবার তার মেশিনের জন্য পার্টসগুলো কিংপিন লজিস্টিক্সের মাধ্যমে নিয়ে এসেছিল। সেই ক্ষেত্রে তারা মোবাইল ক্রিমেটরের চেয়ারের ব্যাপারে জানে। রাজশেখরকে তাই ডাকে সাইমন। তবে সাইমনের এই লাশ ভ্যানিশ করার ব্যাপারটাতে সে রাজি হয় না। সাইমন তখন রাজশেখরের মেয়েদেরকে মারার হুমকি দেয়। এতে রাজশেখরকে সেইটা করতেই হয়। এরপর থেকে প্রতিনিয়ত সাইমন তার শত্রুদের মেরে রাজশেখরের মেশিনে ভ্যানিশ করতে থাকে। রাজশেখরও তার মেয়েদের জন্য নিরুপায় হয়ে সেইটাই করে। সাইমনের জন্য অনেক টাকাও তাকে দেয়। এসব শুনে দেভা জিজ্ঞেস করে রাজশেখর এসব করার সময় তাদের মেয়ে তার সাথে ছিল? মাতাল লোকটি জানায় হ্যাঁ, প্রীতি ছিল, সেইটা তারাও জানে। দেবা এটা শুনে বুঝতে পারে রাজশেখরের মেয়েরা বিপদে আছে। ওইদিকে দয়ালকে কেউ একজন বলে লাশ এভাবে ফেলে রাখা যাবে না, আগের মতো ডিসক্লোজ করতে হবে। এসব ভাবতে ভাবতে দয়ালের মনে পড়ে যায় রাজশেখরের মেয়ের কথা। রাজশেখর লাশ ভ্যানিশ করার সময় তার মেয়েও যে উপস্থিত ছিল সেটা দেখেছিল দয়াল। তাই তার লোকদের নির্দেশ দেয় প্রীতিকে তুলে আনতে। প্রীতি এদিকে বুঝতে পারে বিপদ আসছে, তাই সে বোনদের হোটেলে আসে। কিছুক্ষণ পরে সেখানে চলে আসে দয়ালের লোকজন, কিন্তু প্রীতিকে কেউ টাচই করতে পারে না। দেবা সেখানে উপস্থিত হয়ে সবাইকে মারে। তারপর দয়ালের লোককে জিজ্ঞেস করে প্রীতিকে ধরতে তোকে কে এখানে পাঠিয়েছে? ভিলেন জানায় দয়াল প্রীতিকে দিয়ে মেশিন চালাবে। এটা শুনে দেবা বলে এটা তো আমিই পারি। তাই সেদিনই প্রীতিকে নিয়ে দয়ালের কাছে চলে আসে দেবা। জানায় রাজশেখরের সাথে আমিই মিলে মেশিন বানিয়েছি, তাই প্রীতিকে বাদ দিয়ে আমাকে নাও। সে সময় মার খাওয়া ভিলেন জানায় সে কিন্তু পুলিশের ইনফর্মার হতে পারে, সে আগেই হোস্টেলে উপস্থিত ছিল। দয়াল জানায় সেই ইনফর্মার কিনা তা এখনই ধরা পড়বে। এই বলে একজনকে ফোন দেয়। সেই সময় দেবাকে একজন মারতে আসলে দেবা তাকে মেরে দয়ালকে জানায় তোমার দরকার হলো লাশ ডিসক্লোজ করা, আমার লাগবে টাকা, রাজি থাকলে বলো, না হলে চলে যাচ্ছি। দয়াল এবার রাজি হয়। রাজি হওয়ার পরপরই দয়াল একটা লাশ নিয়ে আসে ডিসক্লোজ করার জন্য। কিন্তু দেবা তো আর লাশ ডিসক্লোজ করতে জানে না। অন্যদিকে প্রীতি বাবার সাথে 2-3 বারই দেখেছে, তাও 5 বছর আগে। এজন্য দেবা ফোনের মাধ্যমে ওই লোকটির সাহায্য নিতে চায়, কিন্তু সে তো মাতাল হয়ে টালমাটাল। এদিকে শেষমেশ প্রীতি সফল হয়। মুহূর্তের মধ্যে একটা লাশ ভ্যানিশ হয়ে পাউডারে পরিণত হয়, যা দেখে দয়াল হাসতে থাকে। এরপর থেকে দয়ালও এভাবেই প্রতিনিয়ত লাশ ভ্যানিশ করতে থাকে। বিনিময়ে কাকাও পায়। লাশ ভ্যানিশ করার পার্টনার হিসেবে দেবা কিংপিন লজিস্টিক্সের কুলিদের মধ্যে রাজশেখরের মৃত্যুর তদন্ত করতে থাকে, কিন্তু সেরকম কিছু তথ্য সেখানে পাওয়া যায় না। তাই সে ভাবে সব রহস্য বের করতে সাইমনের কাছেই পৌঁছাতে হবে। এমনকি যার কাছ থেকে সাইমনের ব্যাপারে জিজ্ঞেস করেছিল একদিন তাকেই ভ্যানিশ করে দেয় দেবা। সে এবার দেখে মৃত মানুষটির বুকে সেলাই করা। তাহলে কি কিংপিনে অর্গান স্মাগলিংও হয়? আমরা তা সামনেই জানতে পারবো। এরই মধ্যে দয়ালকে জানানো হয় রিধি নামে এক ইনফর্মার আমাদের মাঝে ঢুকেছে। দয়াল সেই ইনফর্মারকে বের করে। এবার ইনফর্মারকে মারার জন্য সাইমন নিজেই আসে, এমনকি নিজ হাতে ইনফর্মারকে মেরে ফেলে। অন্যদিকে দেভা প্রীতিকে জানায় তোমার বাবা তাদের জন্য কাজ করত, তারা তোমার বাবাকে মারেনি, তোমার বাবাকে অন্য কেউ মেরেছে, সে তোমার কাছেও আসতে পারে, তাই তুমি এসব বাদ দিয়ে অন্য কোথাও চলে যাও। প্রীতি তখন বলে তাহলে আপনি একাই সব টাকা হাতিয়ে নিতে চাচ্ছেন তাই না? দেভা কিছুটা কষ্ট পেয়ে বলে আমি এখানে আছি আমার বন্ধুর মৃত্যুর রহস্য বের করতে, টাকার নেশা তো তোমার মাঝে জেগে বসেছে। প্রীতি তখন ইমোশনাল হয়ে বলে বাবা আমার কাছে সবকিছু ছিল, কিন্তু আমি এখন বাবাকেও হারিয়ে ফেলেছি। প্রিয়জন হারানোর বেদনা আপনি কি বুঝবেন? টাকার জন্য শুধু এসব করছি না। এই বলে সেদিনের অর্ধেক টাকা দেভাকে দিতে চাইলে দেভা সেটা নেয় না, কারণ সে প্রীতি দিকটা বুঝতে পারে। প্রীতি তখন জানায় আমি জানি আপনার আমার ফুফুর সাথে রিলেশন ছিল, আমার মা সহ ফুফু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছে, কিন্তু তখনকার একটা ছবি আমার কাছে আছে, আমি আপনাকে আঙ্কেল ডাকতে পারবো না, স্যার ডাকবো। এই বলে সেই ছবিটা দেভাকে দেয় প্রীতি। ছবিটা দেখেই ইমোশনাল হয় দেভা। সেই সময় দয়াল ফোন দেয় দেভাকে, ফোন দিয়ে বলে প্রীতিকে নিয়ে পোর্টে আসতে। দেভা জানায় প্রীতি যাবে না, আমি একাই যাচ্ছি। দয়াল তাকে জানায় তাকে সাইমন ডেকেছে।
অবশেষে তাহলে সাইমনের দেখা পেতে চলেছে দেভা। দেভা প্রীতিকে নিয়ে চলে আসে সাইমনের কাছে। সাইমন প্রথমে দেভাকে দেখে বলে চেনা চেনা লাগছে। পরক্ষণেই প্রীতিকে দেখে জিজ্ঞেস করে, প্রীতি তার নাম বলে। এরপর দেভাকে 2টা লাশ দেখানো হয়। 2 লাশের একজনকে দেখে চমকে ওঠে দেভা সহ প্রীতি, কারণ সেখানে একটা লাশ ছিল যেটা দয়ালের। তখন ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। দয়ালই হচ্ছে পুলিশের ইনফরমার, যে 8 বছর ধরে কাজ করছে, যেটা কিনা সাইমন জানতে পারে। তাই অন্যজনকে মারার আগে দয়ালকেই মারে। সেই সাথে সাইমন তার কুলিদের বলে, দয়ালকে মারার আগে কয়লার পাহাড়ে রাখা 2 কোটি পুরস্কারের সাইনবোর্ড ছুঁতে পারবে যে, সে পাবে 2 কোটি টাকা। তখন সবাই সাইনবোর্ড ছুঁতে যায়। এদিকে সাইমন মারতে থাকে দয়ালকে। দয়ালকে মারার পর অন্যজনকেও মারে সাইমন। ওইদিকে একজন সাইনবোর্ড ছুঁয়ে 2 কোটি জিতে নেয়। ফ্ল্যাশব্যাক সিন দেখানো শেষ হলে সাইমন দেভাকে বলে, এই হচ্ছে পুলিশের ইনফরমার, আমাকে বাঁচিয়ে আমার কাছেই এসেছিল, আজ তাকেও শেষ করেছি, কিন্তু তার লাশ ভ্যানিশ করব না। পুলিশ কমিশনারের বাড়ির সামনে যে কবরস্থান আছে সেখানে দাফন করব। পুলিশ যেন নতুন কবর দেখে জানতে পারে তাদের ইনফরমারের কবর সেইটা। এইটা বলে দেভাকে দয়ালের লাশ নিয়ে যেতে বলে। দেভা নিরুপায় হয়ে লাশ নিয়ে যায়, কিন্তু প্রীতির মনে কনফিউশন জাগে। লাশ কবর তো তাদের লোকও দিতে পারত, কিন্তু তাদের দিয়ে কেন করাচ্ছে? একই প্রশ্ন দেভার মনেও জাগে। তাই দেভা প্রীতিকে বলে, এই কাজে তুমি আর থাকবে না, আমি এখন থেকে সাইমনের হয়েই কাজ করব, তার সাথে মিশে জানবো সাইমনটাকে, তাছাড়া তোমার বাবার মৃত্যুর রহস্যও বের করব। এর মধ্যে তারা কবরস্থানে এসে দয়ালের লাশ কবর দিতে থাকে। অন্যদিকে সাইমন নেচে গিয়ে করতে থাকে পার্টি। কবর দেওয়া শেষ হলে দেভা এবং প্রীতি দেখে কবর থেকে হাত বের করেছে দয়াল। সেইটা দেখে দেভা দয়ালকে হাত ধরে টেনে তোলে। দয়াল তখন দেভাকে বলে, আমি পুলিশ, আমার 2টা বাচ্চা আছে, 5 বছর ধরে আমি তাদের মুখ দেখিনি। দেভা রিস্ক না নিয়ে দয়ালের বেঁচে থাকার কথা সাইমনের লোককে বলে। ভিলেনটা তখন দেভাকে জানায়, দয়ালের কাছে কোটি টাকা আছে, ওকে কিছু করবে না, আমরা টাকা সমান ভাগে ভাগ করে নেব। দেভাকে বলা এসব কথা আবার একজন শুনে সাইমনকে জানায়। সাইমন তখন ফোন দেয় দেভাকে, জানায় যদি সে তার হয়ে কাজ করে বিনিময়ে সে কিছু দেবে। এইটা শুনে দেভা দয়ালকে মারার প্রস্তুতি নেয়। দয়াল নিজেকে বাঁচানোর জন্য মিনতি করে। সেটা দেখে প্রীতিরও মায়া হয়। প্রীতি দয়ালকে ছেড়ে দিতে বলে, জানায় তার কবরের জায়গায় অন্য কাউকে রেখে তো কবর দেওয়া যায়, তার ফ্যামিলি আছে। কিন্তু দেভা তাকে ছাড়ে না, মেরেই ফেলে। এর মধ্যে ভিলেনটা এসে দেখে দয়ালকে কবর দেওয়া হয়েছে। সেটা দেখে বলে 200 কোটি হাতছাড়া হয়ে গেল। দেভা এরপর সাইমনের কাছে আসলে সাইমন খুশি হয় দেভার কর্মকাণ্ডে। বিনিময়ে সে এবার দেখায় রাজশেখরকে কিভাবে মারা হয়েছে। দেভা দেখে রাজশেখরকে আসলে দয়ালই মেরেছে, কিন্তু তখন দেখা যায় দেভা কিনা দয়ালকে না মেরে পালাতে সাহায্য করেছে। দয়ালও আবার নিজের প্রাণের ভয়ে প্রীতিকে তার সাথে রেখেছে। তবে এসবে দেভা রেগে যায়, কিন্তু সে তখন সবাইকে জিজ্ঞেস করে মৃত্যুর আগে রাজশেখর দয়ালের কানে কি বলেছিল। সবাই চুপচাপ থাকে। সাইমন জানায় কি বলেছিল সেটা শুধু দয়ালই জানে, আর এখন কিনা দয়াল মৃত। এর মধ্যে দয়াল ফোন দেয় দেভাকে, জানায় আমাকে বাঁচতে দিয়ে তো নিজেই বিপদে পড়লে, প্রীতি এখন আমার জিম্মায়। যতদিন আমার বেঁচে থাকার কথা সাইমনকে জানাবে না ততদিন সে সেফ থাকবে। তাছাড়া এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছ আমিই মেরেছি রাজশেখরকে। দেভা এসবে চিন্তা করে না। দেভা শুধু জিজ্ঞেস করে রাজশেখরের মৃত্যুর আগে কানে কানে কি বলেছিল। দয়াল জানায় পাওয়ার হাউস। সিন শিফট করে তখন 30 বছর পেছনে নিয়ে যাওয়া হয়। সেই সময় দেভা ছিল গ্যাংস্টার, সারা দিন খেত পাওয়ার হাউস ড্রিঙ্কস। রাজশেখর সেই সময় দেভাকে বলে, আমার বোনকে তো তোর হাতে তুলে দিলাম, এবার আমাকে ওয়াদা কর যে তুই আর কখনো ড্রিঙ্কস করবি না। ওয়াদা দেয় দেভা। 30 বছর আগের ফ্ল্যাশব্যাক সিন শেষ হলে দেভা এবার সেই পাওয়ার হাউস ড্রিঙ্কসই করতে থাকে। সেই সময় ওই ভিলেনটা দেবার কানে এসে বলে, আমি কিন্তু কবর খুঁড়ে দেখব দয়াল সেখানে আদৌ আছে কিনা। সেই সময় দেভা একটা তরোয়াল বের করে ভিলেনকে মারতে থাকে, যা দেখে চমকে ওঠে সাইমন। পিস্তল তাক করে দেভার দিকে। দেভা জানায়, ওকে আমি প্রথমেই ফোন করে বলেছিলাম যে দয়াল বেঁচে আছে, কিন্তু সেই দয়ালকে মারতে চাইনি, এদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। সাইমন জানায়, এটা আমি জানি, ওর ব্যাপার আমি পরে দেখব। সেই সময় ওই ভিলেনের কাছের লোক দেভাকে মারতে আসলে দেভা তাকে শেষ করে। সেটা দেখে মাতাল অবস্থায় সাইমন দেভাকে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি। দেভা তখন চুপচাপ বাইরে চলে আসে। সেই সময় দয়াল আবার ফোন দেয় দেভাকে, জানায় বন্ধুর মেয়েকে বাঁচিয়ে রাখতে এখন থেকে তুই পুলিশের ইনফরমার হয়ে কাজ করবি। দেভা হেসে হেসে বলে, ঠিক আছে। এই পর্যায়ে সিন পিছনে নিয়ে গিয়ে রাজশেখরের মৃত্যুর দিন দেখানো হয়। রাজশেখর কিংপিন লজিস্টিক্সের গোপন রুমে কোনো একটা জিনিস খুঁজতে আসে, যেটা দেখে ফেলে দয়াল। তাই দয়ালই সেখানে মারতে শুরু করে রাজশেখরকে। রাজশেখর তখন জানায়, আমাকে মেরে সব জায়গায় পাবলিশ করবি ন্যাচারাল ডেথ। আমাকে মার্ডার করার ব্যাপারটা যদি আমার লোক জানে তাহলে তোকে শেষ করে দেবে। এইটা শুনে হাসতে থাকে দয়াল। হেসে বলে, তুই মারা গেলে তোর 3 মেয়ের কি হবে সেইটা চিন্তা কর। এবার রাজশেখর হাসে। সে বলে, তুই তাদের ধারে কাছেও যেতে পারবি না, এমনকি তোর বসের বসও যেতে পারবে না। যদি যাওয়ার চেষ্টা করিস তাহলে আমার লোক সবাইকে শেষ করবে। এসব শুনে হাসে দয়াল। তো তাকে আসতে বল, আমি অপেক্ষা করব, সে আসলে কি বলবো বল। রাজশেখর কানের কাছে এসে বলে, পাওয়ার হাউস। দয়াল হাসতে হাসতে মারে রাজশেখরকে। দৃশ্য চেঞ্জ হয়ে প্রেজেন্ট ডেতে নিয়ে আসা হয়। দয়াল রাজশেখরকে কিভাবে মেরেছে তা প্রীতিকে শোনায়। জানায়, মৃত্যুর আগে তোমার বাবা প্রাণ ভিক্ষা চেয়েছিল। উল্টো দেখা যায় রাজশেখর একদম হাসি খুশি ছিল। বাবার মৃত্যুর এসব ব্যাপার জেনে কষ্ট পায় প্রীতি।
এরপর দয়াল প্রীতিকে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসে। সেখান থেকে দেভাকে ফোন করে জানায়, এখন থেকে আমি যা বলবো সেইটাই তোকে শুনতে হবে, না শুনলে একদিকে আমার হাতে প্রীতি মারা যাবে, অন্যদিকে আমার লোকদের হাতে তুই মরবি। দেভা তাই দয়ালের কথা মতো প্রথমে এক পোর্টে যায়, সেখানে একজনের থেকে টাকা পাসপোর্ট নেয়। দয়াল জানায় সেখানে এক চাবি আছে, সেই চাবিটা নির্দিষ্ট জায়গায় এক ছেলেকে দিবি, সে তোকে একটা লকারের নাম্বার দেবে, সেইটা নিয়ে ওই ব্যাগটা নির্দিষ্ট জায়গায় রেখে আসবি। দেভা সেইটাই করে। সেই সময় দয়াল আবার প্রীতিকে বলে, আমাকে কিছু করতেও যেও না, তোমার দুই বোন আমার জিম্মায়। এদিকে দেভা নির্দিষ্ট জায়গায় ব্যাগ রাখতে আসলে দেখে সেখানে অনেক গোল্ড আর টাকা পয়সা। দয়াল তখন প্রুফ অনুযায়ী ব্যাগ রাখার ছবি দিতে বলে দেভাকে। দেভা সেইটা করে। এই পর্যায়ে সাইমনের ছেলে অর্জুনকে তাদেরই এক কর্মীর সাথে প্রেম করতে দেখা যায়। অর্জুন সেই প্রেমের সম্পর্ক তার বাবাকে জানাতে ভয় পায়, তাই সে তার প্রেমিকাকে জানায়, আমি বাবাকে না বলতে পারলেও একজনকে দিয়ে বলাবো। ওইদিকে দয়াল আরও একটা কাজ দেয় দেবাকে, জানায় কিংপিনের গোপন রুম থেকে একটা ডকুমেন্ট নিয়ে আসতে। দেবা প্রীতিকে বাঁচাতে দয়ালের কথা অনুযায়ী সেই ডকুমেন্টের খোঁজে বের হয়। গোপন রুমের দিকে যেতে থাকলে অর্জুন একটা কথা বলতে আসে দেবার সাথে। দেবা সেই সময় কিছুটা ভয় পেয়ে যায়, এই বুঝি সে ধরা খায়। তারপর অর্জুনকে ম্যানেজ করে গোপন রুমের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে দেখে কয়েকজন গুন্ডা 2 কোটি টাকা পুরস্কার যে পেয়েছে তাকে সেখানে আটকে রাখা হয়েছে। দেবাকে দেখে সেই গুন্ডারা বলে, একে মেরে আমরা টাকা ভাগ করে নেব। দেবা জানায় ঠিক আছে, কারণ ওই 2 কোটি টাকা যে লোকের কাছে রয়েছে দেবা তার ডকুমেন্টও দেখতে পায়। কিন্তু পরক্ষণেই গুন্ডারা দেবাকে বলে, এই রুমে ঢোকার পাসওয়ার্ড তো আপনার জানার কথা নয়, কিভাবে ঢুকলেন? দেবা কোনো জবাব না দিয়ে সবাইকে মেরে ফেলে লোকটির কাছ থেকে ডকুমেন্ট চায়। লোকটি ডকুমেন্ট বের করে জানায়, এই ডকুমেন্ট কোনো সাধারণ ডকুমেন্ট নয়, এই যে এইখানে যে কাজ চলে সেটা শুধু উপরে, ভেতরে চলে বিশাল বড় ক্রাইম। এখানকার কুলি থেকে কর্মীদের মেরে তাদের হার্ট বাইরের দেশে পাচার করা হয়। এটার সাথে জড়িত বড় ইন্টারন্যাশনাল মাফিয়া, সব ক্রাইম ফাইল এখানে আছে। সামনে কার কার হার্ট নেওয়া হবে তার তালিকাও রয়েছে। দেবা তখন দেখে সেখানে প্রীতির নাম। লোকটি জানায়, আমি আসলে পুলিশেরই ইনফরমার, দয়ালের সাথে কাজ করতাম। এবার দয়ালের পুরো ইনফরমেশন নিতে একজনের কাছে আসে দেবা। সেখানে দেবা জানতে পারে দয়ালের আসল নাম দিলীপ, সে একজন কনস্টেবল ছিল, ছদ্মনামে কিংপিনে পাঠানো হয়েছে। তাছাড়া তার ফ্যামিলিও আছে। সেই সময় দেবার ম্যানেজার ফোন দেয় দেবাকে, যে আবার দয়ালকে ফলো করছিল। দেবা শুধু তার ম্যানেজারকে বলে, প্রীতিকে চোখে চোখে রেখো। ডকুমেন্টের পর দয়াল আরও একটা কাজ করতে বলে দেবাকে। এবারের কাজ হচ্ছে সাইমনের ছেলে অর্জুনকে মেরে ফেলা। দেভা এটা করতে চায় না, কারণ একমাত্র অর্জুনই ভালো। কিন্তু দয়াল তখন প্রীতিকে মারার হুমকি দেয়। তাই নিরুপায় হয়ে দেভা আসে অর্জুনের কাছে, তাকে গাড়িতে তোলে। অর্জুন খুশি হয়, কারণ সে আজ তার ভালোবাসার কথা বলতে পারবে। কিন্তু দেভা নির্জন এলাকার দিকে ড্রাইভ করে নিয়ে যেতে থাকে। এতে অর্জুন বুঝতে পারে তাকে আজ দেভা মারবে। পরক্ষণেই দেভা পিস্তল ধরে অর্জুনকে, কিন্তু মারে না। এক জায়গায় নিয়ে এসে গাড়ি থামায়। সেখানে সেই সময় অর্জুনের গাড়ি ফলো করছিল সাইমনের একজন লোক। সে আবার সাইমনকে ফোন করে, কিন্তু সাইমন প্রথমবার ধরে না, কারণ সে তখন ইন্টারন্যাশনাল মাফিয়াদের সাথে মিটিং করছিল। আবারও ফোন দিলে এবার ধরে সাইমন। ধরলে জানতে পারে অর্জুন দেভার সাথে এক জায়গায় এসেছে। সাইমন এইটা শুনে অর্জুনকে চোখে চোখে রাখতে বলে। অর্জুন তার প্রেমিকাকে দেখতে পায়। এদিকে দেভা অর্জুনকে তার প্রেমিকার কাছে যেতে বলে এবং সেখান থেকে দূরে কোথাও চলে যাওয়ার নির্দেশ দেয়, আর সেও সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দয়াল দেভাকে টেক্সট করে জানায়, ইউ মেড আ মিস্টেক। পরের দিন দয়াল প্রীতিকে নিয়ে উঁচু বিল্ডিংয়ে উঠে, আর সেখান থেকে ফেলে দেওয়ার ভয় দেখায়, কারণ দেভা অর্জুনকে মারেনি। দেভা তখন প্রথমে প্রীতির জন্য মিনতি করলেও পরক্ষণেই রূপ বদলে যায় তার। প্রথমে সে দয়ালকে বলে, তোর নাম যে দিলীপ তা আমি জানি, তোর ধন সম্পদের রুম চেক কর, সেখানে কিছু আছে কিনা দেখ। দয়াল লোক পাঠালে দেখে কিচ্ছু নেই। দেভা এরপর বলে, তুই প্রীতির 2 বোনকে জিম্মি করে রেখেছিস না, সেইটাও একটু দেখ। দয়ালের লোক গিয়ে দেখে সেখানেও কেউ নেই। দেভা তখন বলে, তুই আমাকে কাঁচা খেলোয়াড় ভেবেছিস নাকি? এই পর্যায়ে ভিডিও কলে দেভা দয়ালের বউ কল্যাণীকে দেখায়, যাকে দেভা ওই ভ্যানিশ চেয়ারে বসিয়ে রেখেছে। তখন দেখা যায় দয়ালের বউই আসলে অর্জুনের গার্লফ্রেন্ড ছিল। দয়ালের ওই মেসেজ দেভা বুঝতে পেরেছিল। এইসব কিছু দেখে দয়াল প্রীতিকে ছেড়ে দিতে বাধ্য হয়। প্রীতি তখন তার বাবার বদলা হিসাবে দয়ালকে চড় মারে। এমনকি যে রশি দিয়ে প্রীতিকে বেঁধে রেখেছিল সেইটা হাত এবং গলার সাথে বেঁধে কুকুর বানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেভাকে দেভা মেনশন থেকে একজন ফোন করে জানায় এখানে 10 জন গুন্ডা এসছে। দেভা জানায় সে আসছে। সেই সময় রাজশেখরের বন্ধু, যে রাজশেখরের সব ব্যাপার দেভাকে বলেছে, সে দেভাকে জিজ্ঞেস করে, তোমার কুলি নম্বর 5821 না? দেভা জানায় হ্যাঁ। লোকটি তখন বলে, তোমার টেলিফোনে যে ফোন দিয়ে 5821 বলবে সে হচ্ছে তোমার মেয়ে। রাজশেখর এটা আমাকে জানিয়েছিল। এতদিন পর দেভা তার যে একটা মেয়ে আছে এইটা শুনে অবাক হয়, তাই ছুটে যেতে থাকে মেনশনের দিকে। এদিকে অর্জুন রাগ দেখায় কল্যাণীর ওপর। কল্যাণী তখন বলে, আমিও দয়ালের ফাঁদে পড়ে এসব করেছি। অর্জুনের মন নরম হয়,
তাই সে কল্যাণীর হাতের বাঁধন খুলে দেয়। তখন কল্যাণী হয়ে ওঠে ভয়ঙ্কর, মারতে থাকে সবাইকে। জানা যায় সেও ইনফরমার, কিন্তু সে আর দয়াল মিলে আলাদা ধান্দা শুরু করে। একসময় এইসব বলে ওই চেয়ারে শেখরের বন্ধুকে রেখে জীবন্ত মেরে ফেলে। ফোন দেয় দয়ালকে, ফোন দিয়ে বলে যেভাবে হোক মেয়েটিকে ধরো, হাইওয়ে পার হয়নি। দয়াল আবারও প্রীতির পিছু নেয়, একসময় রাস্তাও পেয়ে যায়। প্রীতির সাথে থাকা লোকজনদের ধরে মারতেও থাকে। তখন দেবার ম্যানেজার প্রীতিকে নিয়ে যেতে থাকে স্টেশনের দিকে। এদিকে দেবা ম্যানশনে এসে আগে প্রীতির দুই বোনকে জিজ্ঞেস করে, তোমাদের বাবা কি রাজশেখর? দুই বোন জানায় হ্যাঁ। এর মধ্যেই দেবাকে জানানো হয় সব গুন্ডারা ঘিরে ধরেছে। দেবা তখন পুরো ম্যানশনে গান লাগিয়ে মারতে থাকে সবাইকে। ওইদিকে প্রীতি ট্রেনের মধ্যে দয়ালের সম্মুখীন হয়। তখন প্রীতির মনে পড়ে যায় তার বাবা তাকে একবার বলেছিল বিপদে পড়লে তার ফোনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যেন ফোন করে কুলি নাম্বার 5121 বলে। বাবার এই কথা মনে পড়ায় প্রীতি তার মোবাইল থেকে ওই নাম্বারে কল দিলে দেবার টেলিফোনে কল আসে। সেটা শুনে দেবার লোক দেবাকে মারামারি অফ করে আগে ফোনটা ধরতে বলে। দেবা ফোন ধরলে প্রীতি বলে, আপনি কে আমি জানি না, আমার বাবা একবার আমাকে বলেছিলেন আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে যেন আপনাকে ফোন করি। প্রীতি তারপর নিজের পরিচয়ও দেয়। দেবা তখন বুঝতে পারে প্রীতি তার মেয়ে, কিন্তু বেশিক্ষণ কথা বলতে পারে না, কারণ ততক্ষণে দয়াল আক্রমণ করে প্রীতিকে। এতে প্রীতির ফোন নিচে পড়ে যায়। এদিকে দেবা এবার পুরো অ্যাকশন মোডে হাজির হয়, সে সবাইকে মারে। তারপর একজন ফোন দিয়ে স্টেশনে লোক পাঠাতে বলে। ওইদিকে দেবার ম্যানেজার প্রীতিকে সেভ করতে দয়ালকে নিয়ে ট্রেন থেকে কোনোমতে নেমে যায়, কিন্তু শেষমেশ দেবার হাতে প্রাণ যায় ম্যানেজারের। তবে প্রীতি কিছুটা সেফ জোনে যায়। ঠিক তখনই ট্রেন থেকে কল্যাণী বলে, আমি প্রীতির ব্যাপারটা দেখছি, তুমি গিয়ে অর্জুনের গাড়ি খোঁজো, সেখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে। দয়াল গাড়ি খুঁজে পায়। সেই গাড়ি থেকেই দয়াল ভিডিও কল দেয় সাইমনকে। সাইমন তখন ডাহা নামের একজনের সাথে ভিডিও কলে মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখন তার কাছে ফোন আসে দয়ালের। দয়ালকে এভাবে জীবিত দেখে অবাক হয় সাইমন। দয়াল তখন বলে সবকিছুর পেছনে আসলে দেভা রয়েছে, সেই সব খেলছে। যদি তাকে থামাতে চান তাহলে স্টেশনে লোক পাঠান, সেখানে রাজশেখরের মেয়ে প্রীতি আছে। এসব বলে ভিডিও কলে অর্জুনকে মেরে ফেলে দয়াল। যেইটা দেখে প্রচণ্ড রেগে যায় সাইমন। রাগ করাটাও স্বাভাবিক, কারণ তার ছেলেকে মেরে ফেলা হয়েছে। ওইদিকে দেভাকে মারতে আরও গুন্ডা চলে আসে। দেভা তখন তার মেয়েকে বাঁচাতে চাইলে গুন্ডাটা পেছন থেকে দেভাকে লক্ষ্য করে কুড়াল ছুঁড়ে মারে, যেটা গিয়ে লাগে দেভার শরীরে। তারপর গুন্ডা জানায়, আমি জানি তুই একজন কুলি, তোর 18 জন সঙ্গী আছে, আজ সবাইকে এক এক করে শেষ করব। অন্যদিকে সিটি মারে দেভা। এই সিটি শুনে সব কুলিরা ভয়ঙ্কর হয়ে সব গুন্ডাদের মারতে থাকে। দেভা তখন জানায়, আমরা 18 জন নই, আমরা 19 জন। ডাক দেয় তখন কালিশয় নামের একজন। কালিশয় তখন খেল দেখায়। এরপর সব কুলিরা মিলে গুন্ডাদের ইচ্ছে মতো মারতে থাকে। অন্যদিকে কল্যাণী এসে প্রীতিকে বলে, আমাকে দেবা স্যার পাঠিয়েছে, এই বলে গাড়িতে ওঠায়। কিন্তু গাড়িতে কল্যাণীকেই তখন একজন ফাঁদে ফেলে নিয়ে যায়, যেটা আবার দেভার লোক দেখে দেবাকে ফোন করে জানায়। মূলত প্রীতি সহ কল্যাণীকে যারা তুলে নিয়ে আসে তারা সাইমনের লোক। এমনকি সাইমনের আস্তানাতেই তুলে নিয়ে আসা হয়। সাইমন তখন কল্যাণীর কাছে এসে দয়ালকে ভিডিও কল দিয়ে জিজ্ঞেস করে, তোমাদের সম্পর্কটা কি? দুজনেই তখন বলে, আমাদের কোনো সম্পর্ক নেই। দয়াল জানায়, আমি অর্জুনকে মেরেছি দেবার নির্দেশে। সাইমন কল্যাণীকে বলে, তোর জন্য আমার একমাত্র ছেলে মৃত। সেই সময় কল্যাণী লুকিয়ে রাখা ছুরিটা দিয়ে সাইমনকে মারার চেষ্টা করলে সেইটা দিয়ে কল্যাণীকে শেষ করে দেয় সাইমন, যেটা আবার ভিডিও কলে দেখে দয়াল। সাইমন এরপর দয়ালকে বলে, তুই আমার থেকে দূরে থাকিস, তোকে যেখানেই পাবো শেষ করে ফেলবো, এই বলে রাগে ফোনটাই ফেলে দেয়। দয়ালের চ্যাপ্টার ক্লোজ হলে সাইমন আসে প্রীতির কাছে। প্রীতিকে জিজ্ঞেস করে, দেভা তোমার কে হয়? প্রীতি জানায়, স্যার। সাইমন বলে, তোমাকে বাঁচাতে তোমার স্যার আসছে। সেই সময় দেভা চলে আসে সেখানে। দেভাকে তখন সাইমন বলে, তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি দয়ালকে ছেড়ে দিয়েছো। দয়ালকে ছেড়ে দেওয়ায় আজ আমার ছেলে মৃত। আজ তোমার জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি, কিন্তু তোমার তো কেউ নেই, তাই তোমার সামনে প্রিয় বন্ধুর মেয়েকেই এবার মারব। দেভা তখন তাকে না মারতে, নিজেকে মেরে ফেলতে বলে। সেই সময় সাইমন জানায়, হার্ট পাচারের ব্যাপারটা দয়ালের ছিল, আমি মাথা ঘামাতাম না, এবার আমি নাক গলাবো। আমি জানি তুমি শুধু এখানে প্রীতির জন্য আসনি, তাই আজ তোমার পরিচয়ও দিয়ে দেবে, এই বলে সাইমনের ডাকে সাইমন। তারপর তাকে জানায়, প্রীতিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাও, ওয়াকি টুকির সাথে কানেক্ট থাকবে, আমি বলা মাত্রই হার্ট খুলে নেবে। এই নির্দেশ পাওয়া মাত্রই প্রীতিকে অপারেশন রুমে রাখা হয়। এদিকে দেভা এবার তার পুরো পরিচয় দেয়। সে জানায়, আমি একজন কুলি, 35 বছর আগে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে আমরা টোটাল ছিলাম 60 জন, যার 19 জন বেঁচে আছে। সেখানেই কুলির কাজ করতে গিয়ে রাজশেখরের সাথে পরিচয় হয়। একসময় দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়, এমনকি তার বোনের সাথে আমার বিয়েও হয়। আর হ্যাঁ, প্রীতি রাজশেখরের মেয়ে নয়, প্রীতি আমারই মেয়ে।
দেভা তখন আরও জানায় আমাদের কোম্পানিতে একটা পুলিশ রেড দেয়। সেদিন আমরা জানতে পারি আমাদের দিয়ে অবৈধ মাল পরিবহন করানো হচ্ছিল। আমরা নির্দোষ থাকার পরেও প্রায় 500 জন কুলিকে পুলিশ গ্রেফতার করে। 500 জনের কাছে এসে পুলিশ জানায় যদি আমরা 100 জন স্মাগলিংয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করি তাহলে বাকি 400 জন বেঁচে যাবে। রাজশেখর তখন 100 জনের মধ্যে আমাকে নাম লেখাতে নিষেধ করে। সে জানায় যদি নাম লেখাই তাহলে সে আর আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না, এমনকি বোনকেও সে আমার থেকে নিয়ে যাবে। তখন আমার সামনে চলে আসে ফ্যামিলি বনাম খুলি। আমি খুলিকে বেছে নেই। এক পর্যায়ে মালিক আমাদের ছাড়িয়ে নেয়। তারপর আমাদের 100 জনকে একটা শিপে করে শরণার্থী শিবিরের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে ছিল কোম্পানির মালিকও। কিন্তু আমাদের সেদিন আসলে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হচ্ছিল না, মাঝ সমুদ্রে আমাদের মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল। কিন্তু আমরা কুলিরাই তখন প্রতিরোধ করি। সেই প্রতিরোধে আমাদের 40 জন মারা গেলেও মালিককে আমরা শেষ করি। এসব বলার পর দেবা সাইমনকে বলে সেদিন মালিকটা ছিল তোমার বাবা, আর আমি তোমার বাবাকে মেরেছি। বারবার বলছিলেন আমাকে চেনা চেনা লাগছে, কারণ সেখানে তুমিও ছিলে। এসব শুনে মাথা গরম হয়ে যায় সাইমনের। সে বলে তখন ছোট ছিলাম বলে কিচ্ছু করতে পারিনি, কিন্তু এবার শেষ করব। তখন শুরু হয় দুজনের মধ্যে লড়াই। এই লড়াইয়ে সাইমন আহত হওয়ার পর বলে আমি তোমাকে না মারতে পারলেও একজন তোমাকে শেষ করবে। দেবা বলে তাকে আসতে বল। সেই সময় সাইমন ওয়াকিটকিতে প্রীতিকে মারার নির্দেশ দিলে দেখে ওয়াকিটকি কাজই করছে না, কারণ ততক্ষণে কালিশয় সেখানে উপস্থিত হয়ে সবাইকে মারে। এদিকে দেবা ঘড়ির সাথে ঘড়ি লাগিয়ে বানায় এক রশি। সেই ঘড়ি দিয়ে বানানো রশি দিয়েই সাইমনের চ্যাপ্টার ক্লোজ করে। সেই সাথে সাইমনের সাম্রাজ্য ধ্বংস করে যেতে থাকলে একদল তখন বন্দুক নিয়ে এসে দেবা সহ সবাইকে ঘিরে ফেলে। তারপর মুখ বেঁধে এক জায়গায় নিয়ে আসে। সেখানে ধরে নিয়ে আসা হয় পুলিশ ইনফরমারদেরও। একসময় সেখানে হেলিকপ্টারে করে চলে আসে ইন্টারন্যাশনাল মাফিয়া ডাহা এবং তার বাবা। ডাহা এসেই কোনো কথা না বলে গুলি করে সব ইনফরমারদের মেরে ফেলে। এরপর ডাহা তার বাবার থেকে কুলিদেরকে মারার পারমিশন নিয়ে প্রথমে দেবাকে মারতে গিয়ে থেমে যায়। তখন আবার দেখানো হয় ফ্ল্যাশব্যাক। শরণার্থী শিবিরে যাওয়ার সময় দেবা কালিশয় মিলে সাইমনের বাবার সব সৈন্যদের মেরে ফেলে, এমনকি সাইমনের বাবাকেও। সেই সময় সেই শিপে বাবার সাথে ছিল ডাহা। তাই ডাহা দেবাকে বলে তুমি তো দেবা, তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি তোমাকে সেদিনের পর থেকে ডান হাত করতে চেয়েছিলাম কিন্তু আর পাইনি। এখন যখন পেয়েছি তাহলে বলো আমার ডান হাত হয়ে কাজ করবে কিনা। দেবা জানায় আগে তোমার বাবার সাথে কথা বলি। ডাহার বাবা দেবাকে দেখে কাঁপতে শুরু করে, কারণ সে জানে দেবা কি জিনিস। তাই দেবাকে কোনো কম্প্রোমাইজ করতে বলে না। উল্টো ছেলে ডাহাকে জানায় তার সাথে সেটেলমেন্ট হয়ে গিয়েছে, সব কুলিকে ছেড়ে দাও। সেই সময় সেখানে দয়ালকেও ধরে নিয়ে আসা হয়। ডাহা দয়ালকে মারার জন্য এগিয়ে যেতে থাকলে দেবা বলে এটা আমার শিকার। এবার দয়ালের জন্য ক্রেন দিয়ে গর্ত করা হয়। দয়াল মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রাজশেখরের কথা মনে করে। রাজশেখর তাকে বলেছিল এমন একজন আসবে যে সবার বস হবে। অবশেষে দয়াল কিনা সেটা নিজের চোখে দেখল। দেবা তখন জিজ্ঞেস করে তোর শেষ কথা কি। দয়াল জানায় পাওয়ার হাউস। দেবা এটা শোনার পরপরই মাথা দিয়ে দয়ালকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দেয়। একজনের জন্য বিশাল গর্ত করায় ডাহা জিজ্ঞেস করে এত বড় গর্ত কেন করা হলো। দেবা জানায় এই দয়াল কবর থেকে উঠে আসে, তাই এত বড় গর্ত যেন আর উঠতে না পারে। এই পর্যায়ে ডাহা বলে বাবার সাথে না হয় এবার সেটেলমেন্ট করলে, কিন্তু আমি তো আমার বন্ধুর মৃত্যুর বদলা নেবই। দেবা জানায় এই কুলি প্রস্তুত আছে সবকিছুর জন্য। তো এরপর প্রীতি তার বোনদের নিয়ে বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে। সেখানে সবাইকে বিদায় জানাতে আসে দেভাও। প্রীতি তখন দেভাকে জিজ্ঞেস করে আপনার কুলি নম্বর কত। দেভা ভুল নম্বর বলে, কারণ রাজশেখরের 3 মেয়ে জানে তাদের বাবা রাজশেখর, তাই এটা গোপনই রাখে। প্রীতি এরপর জিজ্ঞেস করে আপনি কি কুলি নম্বর 5821কে চেনেন। দেভা জানায় না। শেষ বিদায়ের সময় প্রীতি দেভাকে বলে আমি আপনাকে স্যার না ডেকে আঙ্কেল ডাকতে পারি। দেভা হাসি মুখে জানায় ঠিক আছে। এরপর দুজন দুদিকে চলে যায়। দেভা তখন শুধু প্রীতির দেওয়া সেই পুরনো ছবিটাই দেখে, যেখানে দেভা এবং দেভার ওয়াইফ একসাথে আছে। দেভা ছবিটা দেখে ইমোশনাল হয়ে যায়। এখানেই এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।